তারেক রহমান সাহেব একটা বড় দলের লিডার। ওনার বাৎসরিক আয় দেখানো হচ্ছে 6 লাখ সামথিং। তার মানে প্রতি মাসে ওনার আয় হলো 52-53 হাজার টাকা। উনি গুলশানে একটা বাসা ওনার জন্য ঠিক করা হয়েছে। ওই বাসার ভাড়া কি এই টাকা দিয়ে হবে? আমাদের নাহিদ ইসলাম সাহেব উনি হলো পরামর্শক। উনি শিক্ষাগত যোগ্যতা স্নাতক, কিছুদিন আগে কিন্তু এই লোক চাকরির জন্য আন্দোলন করছে। পরামর্শক হয়ে এসে 16 লাখ টাকা ইনকাম করা শুরু করে দিল। আমি আমাদের টাকা দিয়েছিলাম ভাই 5,000 টাকা। সবকিছু একটা মিথ্যাচার দিয়ে ভরা। খালেদা জিয়ার মৃত্যুর দিনই তাকে কেন বহিষ্কার করতে হবে আমি জানি না। আমরা যে মানুষকে যে স্বপ্ন দেখিয়েছিলাম, আমরা নিজেরাই আসলে প্রতারক হিসেবে মানুষের সামনে প্রমাণিত হলাম। এবং না জিতবে, আপনি শিওর থাকেন। আপনার কেন মনে হচ্ছে না জিতবে? বিএনপি চায় না যে হাজিত। হাসিনা ওখানে দিব্যি আছে এবং আমি মনে করি মৃত্যু পর্যন্ত সে ওখানেই থাকবে। তারেক রহমান সাহেব একটা বড় দলের লিডার। ওনার বাৎসরিক আয় দেখানো হচ্ছে 6 লাখ সামথিং। তার মানে প্রতি মাসে ওনার আয় হলো 52-53 হাজার টাকা। উনি গুলশানে একটা বাসা ওনার জন্য ঠিক করা হয়েছে। ওই বাসার ভাড়া কি এই টাকা দিয়ে হবে? ভাড়াই তো হবে না। তাহলে উনি সংসার চালাবেন কীভাবে? খাবেন কীভাবে? খাবেন কি? ওনার গাড়ির পেট্রোলের খরচ কে দিবে? তাহলে এই আয়টা কেন দেখানো হলো? তাহলে কি হলো? আপনি হিসাবটা দেখেন। তাহলে কি ওনার গাড়ির খরচ অন্য একজন দেয়? তা পার্টি দেয়? যদি পার্টি দেয় তাহলে পার্টি যখন নাকি ইলেকশন কমিশন নিজের আয় ব্যয়ের হিসাব দেখায়, তখন পার্টিকে এই হিসাবটা দেখায় আমি দলীয় চেয়ারম্যানের জন্য এত টাকা খরচ করি? অথবা পার্টি কি পাবলিকের কাছে ট্রান্সপারেন্ট থাকে যে তোমরা যে আমাকে টাকাটা দিয়েছো এই টাকাটা আমি এইভাবে খরচ করেছি? থাকে? থাকে না। তাহলে কীভাবে হয়? তাহলে ওনাকে কি দিলে এই বাসাটা কোনো একজন ব্যবসায়ী ধনাঢ্য ব্যক্তি দিয়েছেন? কেন দিয়েছেন? কি পাওয়ার জন্য দিয়েছেন? ওবায়দুল কাদেরের 34 লাখ টাকা দামে ঘড়ি ছিল, ওনাকে নাকি ওনার কেউ কেউ উপহার দিয়েছেন। উপহার দিয়েছেন এটুকু বলেছে, কিন্তু উপহারের বিনিময়ে উনি কী পেয়েছেন তা উনি আর বলেন নাই। তো আমাদের মনে তো সন্দেহ থাকবে, ব্যবসায়ীরা কখনো বিনা লাভে কিছু করে না, কাউকে কিছু দেয় না, তারা ইনভেস্ট করে। তাহলে কী দেয় হলো অবস্থাটা? তো এইগুলি কি হয় জানেন, পলিটিক্যাল লিডারদের ব্যাপারে আমার যেটা ধারণা, যেমন আপনার উল্টা দিকে আমি ইয়েটা বলে নিই, একটু শফিকুর রহমান সাহেবের কথা বলে নিই। ওনার 3,60,000 টাকা, মানে প্রতি মাসে ওনার ইনকাম 30,000 টাকা। ওনার মাসিক ইনকাম 30,000 টাকা। ওনার পেশা কি? চিকিৎসা ওনার পেশা। তো চিকিৎসক যদি উনি পেশাগতভাবে চিকিৎসক হন, তো ওনার চেম্বার কই? এগুলো তো প্রশ্ন। আর 30,000 টাকা তো উনি কীভাবে চলেন? ওনারটা হইতে পারে ওনার দল ওইভাবে টাকা দেয়, ওনার দল কিন্তু ওনার দলের যারা রক্ষণ অথবা কর্মী এদের কিন্তু পেমেন্ট করে, তারা ওটা দেয়। কিন্তু এই দলগুলি কীভাবে দেয়? আবার ধরেন আমি আরও কতগুলি কথা বলি আপনাকে। এখন তো 10টা বিষয় উল্লেখ করতে হয়। তো ওখানে পেশার একটা ঘর আছে না, পেশাটা কি? আমি না বেশ র্যান্ডমলি বেশ কয়েকটা হলফনামা আজকে ডাউনলোড করে দেখলাম। তো পেশা, নিজের পেশা দিতে হয়, নিজের পূর্ববর্তী পেশা দিতে হয়, এবং স্ত্রীর পেশা দিতে হয়, স্ত্রী অথবা স্বামী যেই হোক, স্পাউসের পেশা দিতে হয়, এবং তার পূর্ববর্তী পেশা দিতে হয়। কিন্তু কোনো পেশায় আমি পলিটিক্স পেলাম না, রাজনীতিবিদ পেলাম না। সে যে পেশাগতভাবে পলিটিশিয়ান এটা কেউ বলে না। সবার পেশা কি? হয় ডাক্তার, চিকিৎসক, নয় সে আপনার ব্যবসায়ী, নাহলে মৎস্য ব্যবসায়ী, নাহলে কৃষিকাজ করে। যে কৃষিকাজ করে সে লাঙ্গল ধরতে পারবে? আবার অনেকে দেখলাম পরামর্শক। আমাদের নাহিদ ইসলাম সাহেব উনি হলো পরামর্শক। উনি শিক্ষাগত যোগ্যতা স্নাতক, এবং স্নাতক পাশ করে উনি পরামর্শক হয়েছেন। কিছুদিন আগে কিন্তু এই লোক চাকরির জন্য আন্দোলন করছে। এখন সে পরামর্শক হয়ে গেল। পরামর্শক হয়ে সে 16 লাখ টাকা ইনকাম করা শুরু করে দিল। কি পরামর্শক উনি? ধরেন উনি একসময় উপদেষ্টা ছিলেন, উপদেষ্টা থাকার কারণে ওনার সচিবালয়ে যাওয়া আসা এখন খুব ইজি হয়ে গেছে। এমনকি উনি যমুনাতেও যেতে পারেন। ডক্টর ইউনূস যখন মন খারাপ হয় তখন ওনাকে ডেকে আলাপ টালাপ করেন। তো উনি একটা যাওয়ার ওনার একটা মোটামুটি অ্যাক্সেস আছে। এখন এই লোক যদি পরামর্শক হয়, যার পরামর্শ দিবে, যার পরামর্শক উনি হবেন, সে তো লালে লাল। এইভাবে কি এই টাকা ইনকাম? ভাই বিষয়টা কী রে ভাই? তো পেশা রাজনীতি এটা থাকে না কেন? আমি এনসিপি নিয়ে বলি, বেশি বলতে চাই। কিন্তু রাজনীতি থেকে তাহলে আয়ের উপায়টা কি হবে যদি কারো পেশা রাজনীতি হয়ে থাকে? সেটা তাদের বলতে হবে, এটা আমি বলে দেবো না, আমি তো রাজনীতি করি না। বাট আমি প্রশ্ন করবো, ভাই বুঝান আপনি আমার কেমন করে করলেন আপনি? এনসিপি যখন নাকি প্রথম ক্রাউড ফান্ডিংয়ে গেলো, তারা অনলাইনে একটা ওপেন করলো, অনলাইনে বললো আমি আমাদের টাকা দিয়েছিলাম ভাই 5,000 টাকা। আমি দিয়েছিলাম এই কারণে আমি চাইছি যে এরকম একটা সিস্টেম হোক। আমি গরিব মানুষ পাই নাই বেশি, আমার সিস্টেম, আমাকে তো এরকম একটা সিস্টেম হোক যে এরা জনগণের টাকা নিয়ে চলবে, জনগণের টাকা নিয়ে চললেই জনগণের কাছে জবাবদিহি করবে। এটা আমি চাইছিলাম। কয়দিন পরে দেখি যে আমি কয়েকদিন পরে দেখতাম যে ভাই এটা কী হলো, পরে জায়গাটা ওপেন হয় না।
অনলাইন ওপেনই হয় না। বন্ধ করে দিচ্ছে। ওপেন না হওয়ার পরে আমি ওদের দুইজন লিডারকে বললাম, এমনকি আমি নাহিদ ইসলামকে একদিন বলছি, ভাই এটা ওপেন হয় না কেন? ভাই কি দেখতে হবে কি হয়েছে না হয়েছে, দেখতে দেখতে তো জনগণ এমন দেখাই দিছে, এখন তো জনগণ দেখে আর খামোশ হয়, এটা কি দেখলাম, এটা কি দেখলাম। হরফনামা যারা দিয়েছেন, আমি যদি ভুল, আমার আশা করি আমার ভুল হবে না, একটি হলফনামাও সঠিক তথ্য দেয়নি কোনো প্রার্থী, একজনও না। যেমন হান্নান মাসুদ ব্যবসায়ী, হান্নান সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, তিনি ব্যবসা শুরু করেন কবে আমরা কিন্তু জানি না। তিনি নাকি পাজারো জিপে চলেন, যে নানা কথা শুনি এরকম। যে বিশেষ করে আরেকটা জিনিস খুব, যেটা মাসুদ ভাই বললেন, যে সবাই খুব কম আয় দেখিয়েছেন। একজন প্রার্থীর আয়ও জীবনযাত্রার সঙ্গে, যেমন ধরুন এখন ঢাকায় একটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থাকতে 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ হয় যদি কমও ধরি, কিন্তু অধিকাংশ প্রার্থীর আয় লাখের নিচে আমি দেখলাম। আমি আমার বাচ্চাদের বলতেছিলাম যে এরা কী ইলেকশন করবে, এ তো আমার চেয়েও আয় কম। একজন আয় বার্ষিক দেখলাম 9 লাখ বা 10 লাখ বা 12, তার মানে 1 লাখ টাকাও আয় নাই মাসে। এরা কীভাবে চলবে? এই তো ঢাকা শহর তো এগুলো যাতায়াতই করা যায় না এখন। একজন প্রার্থী তো অনেক যাতায়াত করতে হবে, নানা খরচ আছে, তার অনেক খরচ আছে। মানে সব কিছু একটা মিথ্যাচার দিয়ে ভরা। আমি জানি না যে রুমিন আপার আসলে দলীয়ভাবে তার কি সমালোচনা বা আলোচনা। ঠিক খালেদা জিয়ার মৃত্যুর দিনই তাকে কেন বহিষ্কার করতে হবে আমি জানি না। ঠিক রাষ্ট্রীয় শোকটা 3 দিন পর যাওয়ার পর কিন্তু এটা হতে পারত। সো এই ধরনের উদাহরণ খুব একটা ভালো বার্তা দেয় না আমাদেরকে। ওনার যতটাই ওনার পর্দার আড়ালে ওনার যতই সমালোচনা থাকুক, পর্দার সামনে কিন্তু উনি বিএনপিকে রিপ্রেজেন্ট করেছে। আমরা যে মানুষকে যে স্বপ্ন দেখিয়েছিলাম, আমরা নিজেরাই আসলে প্রতারক হিসেবে মানুষের সামনে প্রমাণিত হলাম যে আমরা মুখে এক কথা বলেছি কিন্তু আমরা কাজে করেছি আরেকটা কথা। বিএনপি তো একই কাজ করলো। বিএনপি যে কাজগুলি করছে নমিনেশন দেওয়ার ক্ষেত্রে, এখানে তো কোনো পলিটিক্স নেই রে ভাই, কোনো পলিটিক্স নেই। এখানে হলো আমার এমপি লাগবে, এমপি নিয়ে আসবো। যদি পলিটিক্স থাকতো তাহলে রুমিন ফারহানার বাদ দেয় 3 জন লোককে নমিনেশন দিলে তো মানে তারেক রহমান, মির্জা ফখরুল, তারপরে তো রুবিন ফারহানা আসা উচিত। কারণ গত কয়েকটা বছর বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন জায়গায় বিএনপির পক্ষে সবচেয়ে সরব যে ব্যক্তিটা, তাকে আপনি বাদ দিয়ে দিলেন। এবং তাকে বাধ্য হয়েছে অনেকগুলি কারণ থাকতে পারে, তার মধ্যে প্রধান কারণ একটা হলো সে নারী। ব্রাহ্মণবাড়িয়া নাকি নারীরা ভোট পাবে না, কি সমস্ত উদ্ভট আলাপ করে আর কি, অন্য হুজুরা ভোট পাবে। দেখেন না কি হয়। কাজে এগুলো হলো জানেন কি, মানে খুবই বললাম তো, এরা এখনো যে কোন জগতে বাস করে, কোন যুগে বাস করে, এটি আমার কাছে ক্লিয়ার না, এটি আমার কাছে ক্লিয়ার না। মেন্টাল মেকআপটা এরকম যে নারী দৌড়তে পারবে না, মারামারি করতে পারবে আর না। এটা কি বলবেন আপনি, এই যে সংস্কার কমিশন যেটা হয়েছে, মানে এটা হলো জানেন এত বড় একটা, মানে সংস্কার কমিশনের নামে যে নাটকটা হয়েছে, আমি কিন্তু শুরুর দিন থেকে বলছি এটা কিছু হবে না। ইউনূস সাহেব বলতেছে ছোট সংস্কার, ছোট প্যাকেজ, বড় প্যাকেজ, মানে গ্রামীণ ফোনের প্যাকেজ আর কি, ছোট প্যাকেজ, বড় প্যাকেজ। এখন কোন প্যাকেজ আছে রে ভাই? এখন সে কোন প্যাকেজের উপরে আছে? এখন আছে হানা প্যাকেজের উপর। এবং না জিতবে, আপনি শিওর থাকেন। আমি বলে দিলাম, একটা ভবিষ্যৎ করলাম, না জিতবে, তখন কী হবে? তখন এই প্যাকেজ এতগুলো যে অপচয় করলো আলী রিয়াজের নেতৃত্বে, এই অপচয়ের টাকা দিবে কে? ফেরত দিবে তারা? আমি একটা প্রশ্ন করি, আপনার কেন মনে হচ্ছে না জিতবে? আমার মনে হচ্ছে প্রধানত না জিতবে এই কারণে যে জিতলে পরে বিএনপির অসুবিধা হবে। বিএনপি চায় না যে জিতুক। আচ্ছা আমি একটা কথা বলি, একটা সিম্পল একটা না বিএনপির কোথাও বলেনি যে বলার দরকার নেই, আমি আমি প্রমাণ করে দিই ভাই, আমি তো কিছু কিছু বুঝি না, আমি আমার বুঝতে শেয়ার করি কি বুঝি আমি। এই যে যতদিন ধরে সংস্কার কর্মসূচি চলতেছিল, এই সময়ে কখনো কি বিএনপি তার 31 দফা নিয়ে তাদের আলোচনা বন্ধ রাখছে? না। তো বিএনপি তো বলতে পারতো যে একটা সংস্কার কর্মসূচি হচ্ছে, একটা সংস্কার আলোচনা হচ্ছে, খুব ভালো হচ্ছে, তাহলে আমরা আর এখানে শ্রম না দিলাম, আমরা ওইটা মেনে নেব। বলছে বিএনপি একবারও বলে নাই। বরঞ্চ বিএনপি এই সময় উপজেলা পর্যায় পর্যন্ত তার 31 দফার পক্ষে নানা ধরনের প্রচারণা চালাচ্ছে, ওয়ার্কশপ করছে, অনেক কিছু করছে। কেন করছে? সে সারা দেশে 31 দফার জন্য মানুষকে শিক্ষিত করে তুলছে, উদ্দীপ্ত করে তুলছে। কি হবে বলি, এই সংস্কার আলোচনা যেটা হচ্ছে, সংস্কার, আচ্ছা একটা কথা বলো, জুলাই সনদ, এত কিছু চিল্লা চিল্লি কোনো শেষ নাই। যে জুলাই সনদে সিগনেচার না করবে সে অমুক গাদ্দার মাধ্যমে কত কিছু হইলো। এনসিপি জুলাই সনদে সিগনেচার করছে? এখনো করছে? কেউ কিছু শিখায় না। মানে তুমি যে বলছিলে এটা সিগনেচার করলো না কেন? এক একটা অজুহাত দেয়। এখন কোশ্চেনটা হলো কি, আমি বলি একটা কথা, এই সংস্কার জুলাই সনদ যা আছে, এইটার থেকে যে কয়টা পয়েন্ট 31 দফার সঙ্গে মিলবে, সেই কয়টা আগামীতে যদি বিএনপি ক্ষমতা আসে তারা গ্রহণ করবে। আর যেগুলি না মিলবে ওগুলি আলহামদুলিল্লাহ।
জি। এর মধ্যে আর কোনো কিছু চিন্তা, এই কথাগুলি এই ভাষায় বলে গেছি, বলতে আছি। মাঝখান থেকে আলেরিয়া যেলাম। অনেকে এমন প্রশ্ন করে, যদি মুস্তাফিজ না হয়ে সৌম্য সরকার হইতো, লিটন দাস হইতো, তাহলে কি তারা এটা করতো? তাও তারা করতো। করতোই কেউ না। এখানে আসলে ক্রিকেট, ধর্ম এগুলি ইস্যু না, ইস্যু হলো রাজনীতি। তারা এটা পলিটিক্যালি করতেছে কাজটা। আপনি আমাকে বলেন, একটা হিন্দুকে মেরে ফেলা হয়েছে নৃশংসভাবে, ভদ্রলোক বাই চান্স হিন্দু ধর্মাবলম্বী, ঠিক আছে? এটার জন্য আপনি ক্রিকেট দলকে দিবেন। এই মুস্তাফিজ কি ওই ঘটনার সঙ্গে কোনোভাবে জড়িত? সে কি ওটা নিয়ে কোনো মন্তব্য করছে, কিছু বলছে? কিছুই বলে নাই। তাকে আপনি দিবেন না, কারণ আপনার দেশে কতগুলি হিন্দু মৌলবাদী দল তারা দাবি তুলছে, ঠিক আছে? আচ্ছা, বাংলাদেশে তো আরও লোক মারা গেছে, সেগুলো তো আপনি কিছু বলেন না। হিন্দু নিয়ে বলেন, আচ্ছা হিন্দু নিয়ে বলেন, অসুবিধা নাই কোনো। তো বিশ্বযুদ্ধে মারা গেল, তারা যে কোপায় মারলো ইয়েতে পুরান ঢাকার এখানে একটা হিন্দু ছেলেকে, কই তখন তো তারা বললো না বাংলাদেশের ক্রিকেট টিমকে যেতে দেবো না? তখন বলছে, বলে নাই তো। আচ্ছা, আমাদের এখানে মানবতা মানে অমানবিক ঘটনা ঘটলে ওনারা রিয়াক্ট করতে পারেন, তারা একটা গণতান্ত্রিক দেশ, করতে পারেন, কোনো সমস্যা নাই, বিবৃতি দেন। তার জন্য আপনি দল বন্ধ করে দিবেন, যাইতে দিবেন না? আর আমাদের গভর্নমেন্ট যে ব্যবস্থা নিচ্ছে, আমি এটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করি, আমি এটাকে সাপোর্ট করি। যে আপনি এক মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারবেন না বলে আপনি তাকে দিলেন না। মুস্তাফিজকে তো আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড চেয়ে নিয়েছে। 18 তারিখে তারা চাইছে যে আপনারা ওনাকে আপনার ছাড়পত্র দেন। চেয়ে নিয়ে তারপরে আপনি বাদ দেওয়ার জন্য একটা খোরা অজুহাত দাঁড় করাই দিলেন। কি একজন বলছে আমি পিচ ভেঙে ফেলাম, অতএব শেষ। ওই লোক তো অ্যারেস্ট করা উচিত ছিল। তবে তাদের এটা রাজনীতি, তারা এই রাজনীতিটাকেই ওখানে নার্সিং করে, এই রাজনীতিটাই তাদেরকে ক্ষমতায় আনে, ক্ষমতায় রাখে। তারা এখন এই কাজটাই করছে। এখন তাদের রাজনীতি তারা করুক না, এটা তাদের ব্যাপার, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমরা সেই রাজনীতিকে সাপোর্ট দেবো কেন? রাজনীতি কোনো অবস্থাতেই খেলায় আসা উচিত না। আমি আরেকটা পুরোনো উদাহরণ দিই, আমাদের একটা উদাহরণ দিই। আমরা এই কাম করি, কিন্তু আপনি আমাকে বলেন বাংলাদেশ টিমে সাকিব আল হাসান নাই কেন? নাই কেন নাই? সে রাজনীতি করছে আওয়ামী লীগের। ওকে আওয়ামী লীগের রাজনীতি করার কারণে তার যে শাস্তি হবে তাকে আপনি অ্যারেস্ট করেন, তার যে শাস্তি দেন, আপনি তাকে খেলতে দিবেন না কেন? কেন দিবেন না? ওই এক নাবালক ছিল উপদেষ্টা, সেই সিদ্ধান্ত নিছে যে এটা তুমি করতে পারবে না, অত ভয় নাই। বিদেশে কি দেখি আমরা, আপনি দেখেন এই যে বিভিন্ন স্টার প্লেয়ার, এরা অনেক সময় নানা রকম অপরাধ করে কিন্তু জেলে যায়, কিন্তু খেলার সময় যেমন সঞ্জয় দত্ত, সে 10 বছর মাঝখানে জেল খেটাইছে রে ভাই। কিন্তু তার যখন তার সিনেমার শুটিং হয়েছে, তাকে কিন্তু বের করে নিয়ে আসছে, শুটিং করে আবার জেলে গেছে। কূটনৈতিক যে অসমতা আমাদের, এটা ভারত দেখাতেই থাকবে। এই আমরা আধিপত্যবাদ বিরোধীর কথা বলি, তারা জানে যে আমরা এখানে যারা আধিপত্য বিরোধীর কথা বলে, যারা সংগ্রামের কথা বলে, তারা নিজেরাই কেকের টুকরার মতো 7-8 টুকরা হয়ে আছে। আপনি এখানে দেখেন, তারা একজন হিন্দু মানুষ মারা গেলে, তার উপর সহিংসতা হলে, তারা সেটা পর্বত সম নিউজ করে এবং সেটা নিয়ে অনেক বড় একটা হাঙ্গামা করে। আর তারা 1400 মানুষকে খুন করে গণহত্যাকারীকে আশ্রয় দিয়ে রেখেছে, অজস্র স্বৈরাচারী শাসক গোষ্ঠীকে তারা আশ্রয় দিয়ে রেখেছে, সেটা নিয়ে আমরা কিছুই বলতে পারি না। আজকে যে দুজন উপদেষ্টা যে দুইটা মন্তব্য করেছে, আমার কাছে মনে হচ্ছে যে এটা পিআর প্রেশারে পড়ে তারা করেছে, যে গোলামির দিন শেষ, আরেকজন বলেছে যে প্রতিক্রিয়া দেখাতে হচ্ছে। দে ডিডন্ট মিন ইট। কারণ তাদের এই যে অসমতা, এটা তো পরিষ্কার। আপনি যতক্ষণ পর্যন্ত ভারত জানবে যে তারা নিজেরাই হচ্ছে একজন আরেকজনের খালি দ্বিমত হলেই তাকে ভারতীয় দালাল ডাকে। এই যে আমি রিজাইন দেওয়ার পর সবচেয়ে বেশি যে ট্যাগ আমাকে দেওয়া হয়েছে, আমি ভারতীয় দালাল বা আমরা এজেন্সির লোক, তাহলে ওরা তো জানে যে এরা নিজেরাই 7-8 টুকরা, এখানে আমাদের কিছু করতে হবে না, বরং আমরা আধিপত্য দেখিয়ে যেতে পারবো। এতগুলা সীমান্ত হত্যা আর কোনো নেবার কান্ট্রির সাথে কি ইন্ডিয়া করতে পারছে না? কেন বাংলাদেশের সাথে পারছে? কারণ বাংলাদেশের ওই নতজানু ভাবটা আছে, এবং তাদের বাংলাদেশের শাসক গোষ্ঠীর মধ্যে, পুরনো স্টাবলিশের মধ্যে এটা একদম ইমপ্লেন্টেড হয়ে গেছে যে ভারতকে খুশি করে সরকারে আসতে হবে। প্রতিদিন সীমান্তে মানুষ মারা যাচ্ছে, আমরা কোনো কিছু বলতে পারছি না। হাসিনা ওখানে দিব্যি আছে এবং আমি মনে করি মৃত্যু পর্যন্ত সে ওখানেই থাকবে, কখনোই ভারত ফেরত দিবে না। তাহলে আমরা নিজেরা যতদিন 7-8 টুকরা হয়ে থাকবো, ততদিন আমাদের আধিপত্যবাদ বিরোধী কোনো সংগ্রাম কোনো আলোর মুখ দেখবে না, এবং এই ধরনের টানাপোড়েন আসতেই থাকবে।